গল্পের নাম নীরহারা পাখি। অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় পড়ে আছে একটা মেয়ে। সারা শরীরে অসংখ্য কামড় আর আঁচড়ের দাগ। কোমরের নিচ থেকে পুরোটা রক্তে মাখা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। রাত প্রায় 12টার কাছাকাছি। সাধারণত এই সময় গাড়ি খুব কম পাওয়া যায়। সোডিয়ামের আলোয় একা একা হেঁটে আসছি। রাতে হাঁটতে আমার বেশ ভালোই লাগে। বিশেষ করে আমার অফিস আর বাসার মধ্যস্থলে ব্রিজ পার হয়ে নামক একটা জায়গা আছে। জায়গাটা বেশ সুন্দর। দিনের বেলায় যতটা কোলাহল থাকে, রাতে তার চেয়েও নিস্তব্ধ, নীরব হয়ে যায়। ব্রিজের পাড়ে আসতেই লক্ষ্য করলাম রাস্তার সাইডে কিছু একটা পড়ে আছে। আচমকাই দেখে একটু ভয় পেলাম। সাহস করে সামনে গিয়ে দেখি মেয়েটা এই অবস্থায় পড়ে আছে। বুঝতে পারলাম মেয়েটা কিছু মানুষ রূপী হিংস্র জানোয়ারের শিকার হয়েছে। ছিঁড়ে ফুঁড়ে খেয়ে অবশিষ্ট খোলসটা রাস্তায় ফেলে গেছে। এ আর নতুন কিছু নয়। প্রায় দিনই দেখি এখানে ওখানে কত মেয়ে ধর্ষিতা হচ্ছে। পত্রিকা কিংবা হেডলাইনে বড় অক্ষরে লেখা থাকে। কল্পনাও করিনি কোনোদিনও স্বচক্ষে দেখতে হবে। মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে মস্তিষ্ক, হিংস্র প্রাণীর চাইতেও নিকৃষ্ট। যাকগে, সে কথা বলে লাভ নেই কোনো। মেয়েটা অজ্ঞান, তবে দেহে প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস চলছে। ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো? তাছাড়া মেয়েটার শরীরে তো কাপড় বলতে কিছু নেই। পরনে টি শার্টটা খুলে পরিয়ে দিলাম। কয়েকটা গাড়িকে থামিয়ে বললাম মেয়েটাকে হাসপাতালে পর্যন্ত পৌঁছে দিতে, কিন্তু কেউই রাজি হলো না। নিজে বাঁচলে বাপের নাম। কে চায় কার জন্য বিপদে পড়তে? তাছাড়া মেয়েটা ধর্ষিতা। পুলিশ কেস টেস হলে না জানি কোনো ঝামেলায় পড়তে হয় কে জানে। হাত জড়ো করে অনুরোধ করলাম, তাতেও কোনো কাজ হলো না। মেয়েটার অবস্থা ক্রমশই খারাপ হতে চলেছে। এভাবে রক্তক্ষরণ হতে থাকলে এক সময় রক্ত শূন্যতায় মারা যাবে। কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার বাবার মস্তিষ্ক খুবই দুর্বল। এরকম পরিস্থিতিতে পড়লে মাথা একদমই কাজ করে না। নায়ক হলে হয়তো কোলে তুলে দৌড়িয়ে হাসপাতালে নিয়ে যেতাম, কিন্তু এটা সিনেমা নয়। ইচ্ছা করলেই সুপারম্যান হওয়া যায় না। বাস্তব বড়ই কঠিন। অনেক কষ্টে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করলাম। মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে জানে, সুযোগ বুঝে কায়দা করে। ভ্যানওয়ালাও তেমন একজন মানুষ। সুযোগ পেয়ে 1 টাকার ভাড়া 5 টাকা। বিপদ থেকে উদ্ধার হবার জন্য মানুষ কত কিনা করে। সব সময় বিলিয়ে দিতেও রাজি। যাকগে, দুঃসময়ে পেয়েছি, এটাও বেশি। চাচাকে নিয়ে মেয়েটাকে ভ্যানে তুলে হাসপাতালে রওনা দিলাম। চোখের সামনে একটা মানুষ মারা যাবে, আমি তার চেয়ে দেখতে কখনো হতে পারে না। যতটুকু সম্ভব চেষ্টা করে যাব। আজ যেন রাস্তাটাও দীর্ঘ হয়ে গেছে। এই যে বলে না, বিপদের রাত ফুরায় না। একটু পর পর চাচাকে বলছি একটু জোরে চালাতে, কিন্তু যতই এগোচ্ছি ভ্যানের গতি ততই কমে আসছে। ভ্যানওয়ালা চাচা বৃদ্ধ মানুষ, শরীরের শক্তি কতটুকুই বা আছে। এই বয়সে তার ঘরে বসে বিশ্রাম করার কথা, হয়তো পরিস্থিতি বাধ্য করেছে তাকে। কিন্তু আমার কাছে এত সময় নেই। চাচাকে নামিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে নিজেই চালাতে শুরু করলাম। জীবনের প্রথম ভ্যান চালাচ্ছি, কষ্ট হচ্ছে খুব, তবে একটু হলেও তো সময় বাঁচবে। এছাড়া উপায় নেই যে কোনো। রাত 1:15। অনেক কষ্টে একটা হাসপাতালে এসে পৌঁছলাম। এখানে মেয়েটা রক্তক্ষরণ হচ্ছে। রক্তে ভিজে গেছে ভ্যান গাড়িটা। জ্ঞান ফেরেনি এখনো। ভ্যানওয়ালা চাচাকে নিয়ে মেয়েটা ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। ভাড়া মিটিয়ে ভ্যানওয়ালাকে বিদায় দিলাম। মেয়েটাকে ভর্তি করলাম।
বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, একটার পর একটা। এখানে আরেক সমস্যা পড়লাম, ডাক্তাররা মেয়েটার চিকিৎসা করছে না। আগে পুলিশে রিপোর্ট করে আসতে হবে, তারপর চিকিৎসা করবে। যেহেতু র্যাপিং এবং ব্যবহারে যদি কিছু হয়ে যায় তার দায়ভার কে নেবে? তারা কোনো ঝামেলাই জড়াতে চান না। অনেক করে বুঝিয়ে বললাম এই মুহূর্তে থানা পুলিশ করা সম্ভব নয়। তাছাড়া মেয়েটার অবস্থা খুবই সিরিয়াস, আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো মারাও যেতে পারে। আপনারা চিকিৎসা শুরু করেন, তারপর যা যা লাগে আমি সবই করব। কিন্তু ওনারা নাছোড়বান্দা, এরা ডাক্তার নাকি কসাই? চোখের সামনে চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যাচ্ছে, তারা নিজের চিন্তায় ব্যস্ত। মেজাজ তিরিক্ষে উঠে গেছে। এক কথা দুই কথায় ডাক্তারের সাথে ঝগড়া লেগে গেছে। ঠিক এমন সময় কেউ পেছন থেকে বলে উঠল, কি ব্যাপার, আপনারা এখানে ঝগড়া করছেন কেন? আরও আলম, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে কি? পিছনে ঘুরে তাকায়া দেখি ডাক্তার মাহবুব হাসান আমার খুবই পরিচিত, বেশ ভালো মনের একজন মানুষ। ওনাকে পেয়ে মনে একটু ভরসা পেলাম। মাহবুব হাসান ভাইকে সব খুলে বললাম। উনি মেয়েটার অবস্থা দেখে উপস্থিত ডাক্তারদের প্রতি খুবই রাগান্বিত হলেন। তাড়াতাড়ি মেয়েটার চিকিৎসা শুরু করতে বললেন। মেয়েটার চিকিৎসা শুরু হয়। আমি আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছি। কিছুক্ষণ পর মাহবুব ভাইয়ের বের হয়ে আসলেন, আমাকে ডেকে নিয়ে তার কেবিনে গেলেন। জীবনে অনেক ধর্ষিতা মেয়ের চিকিৎসা করেছি, কিন্তু এত নিষ্ঠুরতা বর্বরতা আর দেখিনি। একে তো মেয়েটা ভার্জিন, তার ওপরে পিরিয়ড চলছিল। অবিবাহিতা একটা মেয়ের পিরিয়ড যন্ত্রণা সহ্য করতে প্রাণ যায়। এমন অবস্থায় কয়েকজন মিলে ঘন্টা 2-1 নাগাড়ে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গ ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। মাহবুব ভাইয়ের চোখ ছলছল করছে, ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমি মাহবুব ভাইকে বললাম, যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। প্রয়োজনে যা যা দরকার তাই করবেন, সব কিছু আমি দেখব। মাহবুব ভাই বললেন, আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। এই মুহূর্তে মেয়েটার শরীর প্রায় রক্ত শূন্য। ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্ত দরকার, আমাদের হাসপাতালে নেই। তুমি যে করেই হোক তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করো, নইলে মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে না। রাত 2টা পেরিয়ে গেছে, এত রাতে রক্ত পাবো কোথায়? এ সময়ে ব্লাড ব্যাঙ্কেও তো সব বন্ধ। আমার জানাশোনা তেমন কোনো ডোনারও নেই। তাছাড়া আমার কাছে তেমন টাকাও নেই। কি করব ঠিক বুঝতে পারছি না। কঠিন ঝামেলায় জড়িয়ে ফেলেছি নিজেকে। তবে উপায় একটা আছে, আমার রক্ত গ্রুপ ও নেগেটিভ। ডাক্তারকে আমার শরীর থেকে রক্ত নিতে বললাম। আমি এমনিতে খুব হ্যাংলা পাতলা মানুষ, রগ্র চিলকোঠা। আমার থেকে রক্ত নিতে রাজি হচ্ছিল না, কিন্তু এছাড়াও কোনো উপায় নেই। যে করে হোক মেয়েটাকে বাঁচাতে হবে, না হলে যে সব ব্যর্থ হবে। মেয়েটা কে, কি তার পরিচয়, আর কারাই বা এমন অবস্থা করেছে? সব কিছুই যে অজানা থেকে যাবে। রক্ত দিয়ে বেরোলাম, খুব ক্লান্ত লাগছে। পেটের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই দুপুরে খেয়েছিলাম, এখন রাত 2:30 বাজে। ক্ষুধার ঠেলায় 2 চোখ অন্ধকার হয়ে এসেছে। পকেটে খুঁজে 60 টাকা বেরোলো। এতে আর কি খাবো? হাসপাতালে ক্যান্টিনে আসলাম। 1 কাপ চায়ের সাথে একটা পাউরুটি ভিজিয়ে নিলাম। পুরনো অভ্যেস, রুণ প্রয়াস। সিগারেটটা ধরিয়ে একের পর এক সূক্ষ্ম টান দিয়ে যাচ্ছি। সিগারেট খেলে নাকি টেনশন কমে। ডাহা মিথ্যে কথা। সারা দুনিয়ার চিন্তা যেন আমার মস্তিষ্কে বিচরণ করছে। ভালো লাগছে না কিছু। তাড়াতাড়ি চলে আসলাম। আইসিইউর সামনে এসে দেখি। তো গল্পটা এখানেই শেষ করলাম। এর পরের পার্টটা একদিন পরে নিয়ে চলে আসব। ততক্ষণ আমার গল্প পড়তে থাকুন, দেখতে থাকুন, শেয়ার করুন, আমার পাশে থাকুন।